এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির। এখন যেমন জাতীয় পার্টিকে ব্যানের কথা অনেকে বলছে, যদিও ব্যাপারটা স্তীমিত হয়ে যাচ্ছে, আমরা খুবই ধন্যবাদ জানাই বিএনপিকে, পার্সোনাল থ্যাঙ্কস শেষ করে দিচ্ছি যে বিএনপি এই ফাঁদে পা দেয়নি এখন পর্যন্ত, ভবিষ্যতে কী করবে জানি না। এই ফাঁদে পা নেওয়া দেওয়া বিএনপির জন্য দরকার কেন? জাতীয় পার্টি যদি ব্যান হয়ে যায়, আওয়ামী লীগ ব্যান আছে, তাহলে ভোটের মাথায় থাকবে কে? মূলত তিনটি দল। তখন প্র্যাকটিক্যালি আসনগুলো ভাগ হয়ে যাবে, 200 বিএনপি, 50 অমুক, 50 অমুক। বাকি দলগুলো বিএনপিকে বলবে আমাদের আরও 100 আসন না দিলে আমরা ভোটে যাব না, আমাদেরকে এটা দিতে হবে। বিএনপি পাপেট হয়ে যাবে, পলিটিক্যাল পাপেট, বাধ্য হবে। সো এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির। কারণ বিএনপি সে দায়িত্ব পালন করবে কি না, করলে আমি মনে করি দেশের মঙ্গল, বিএনপির মঙ্গল, সকলের মঙ্গল। জিয়াউর এক লাইনে শেষ করে দিচ্ছি, জিয়াউর রহমান এই কাজটা ক্ষমতা এসে করেছিলেন, সকল দলকে রিভাইভ করেছিলেন। নাও দেন কি হলো, যদি 2006 সালে ভোটে আওয়ামী লীগ চলে আসতো, তাহলে বিএনপির ওপর ইমিডিয়েটলি দুর্বিষহ নির্যাতন হতো, ইমিডিয়েটলি। কারণ তার আগে 21শে আগস্ট ঘটেছে, যে 21শে আগস্ট নিয়ে সংসদে বলা হয়েছে ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড আনা হয়েছে। কিন্তু 2 বছরের কুলিংয়ের পরে যেটা হয়েছে, ভোট হয়েছে, আওয়ামী লীগ কিন্তু ভোটে 8-এর পরেই ইমিডিয়েট বিএনপির উপর টর্চার করেনি, টর্চারগুলো শুরু হয়েছে আরও পরে, একটা কুলিং পিরিয়ড। এই কুলিং পটটা মনে হয় বাংলাদেশে খুবই দরকার। এখন এখানে প্রবলেম হচ্ছে, আমাদের মাননীয় সেনাপ্রধান যিনি আছেন, উনি ক্ষমতা নেয়ার ব্যাপারে বা এমার্জেন্সির ব্যাপারে বা কুডিয়েটার ব্যাপারে ওনার কোনো আগ্রহ নাই। কারণ উনি যদি নিতে চেতেন 5 তারিখে নিতে পারতেন। অমর্ত্য সেন কিন্তু প্রশংসা করেছে সেনাপ্রধানের যে উনি 5 তারিখে ক্ষমতা নেননি। এখন দেশের স্বার্থে যদি এরকম হয়, দেশ চলছে না অ্যাট দ্য মোমেন্ট, কমপ্লিটলি চলছে না, সরকার ভাবলেশহীন, সরকার দায়িত্বহীন এবং সরকার ফ্লুইড সরকার, যে কিছুদিন পরে তো আমরা থাকবো না, আমরা আর কী করবো। এবং অনেকে বিদেশ থেকে আসছে সরকারের মধ্যে অ্যাডভাইজার, এবং সেখানে রিয়েল কনস্টিটিউশনাল ক্রাইসিস আছে, যে বিদেশি নাগরিক ইম্পর্টেন্ট ক্যাবিনেটের দায়িত্বে আছে, এটা কিন্তু কনস্টিটিউশন ইস্যু আছে। আর লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার যে মন্তব্যটি করলেন যে সরকার দায় এড়াতে পারে না, সরকার তো উনি স্থানীয় সরকার মন্ত্রী এবং উপদেষ্টা। আমাদের সংবিধানে আর্টিকেল 55 সাব আর্টিকেল 3-তে বলা আছে এন্টায়ার ক্যাবিনেট উইল বি রেসপন্সিবল টু পার্লামেন্ট, অর্থাৎ ক্যাবিনেট কালেকটিভলি কথা বলবে, ক্যাবিনেটের কেউ কখনো কারো সমালোচনা করবে না, ক্যাবিনেট মেম্বার সরকারের সমালোচনা করতে পারে না। আমি 4-5টা এক্সাম্পল দিতে পারি। ইংল্যান্ডে যখন আপনার ইরাক ওয়ার হলো, তখন রবিন কুক নামে একজন ইম্পর্টেন্ট মিনিস্টার, উনি এটার বিরুদ্ধে ছিল, ইরাক ওয়ারের বিরুদ্ধে, উনি রিজাইন করেছেন, উনি ইরাক ওয়ারকে সমালোচনা করেছেন। স্ক্যালা নামে একজন মন্ত্রী ছিলেন, উনি হঠাৎ করে বলে ফেলেছিলেন যে ডিমের মধ্যে আছে, ডিমের মধ্যে সলমোনিয়া আছে, তো ওটা সরকারের সমালোচনা, উনি রিজাইন করেছিলেন। তো ওই প্র্যাকটিক্যালি এনার রিজাইন করার কনস্টিটিউশনাল থিওরি চলে আসছে, মানে আসিফ মাহমুদ সরকার, কারণ উনি নিজের সরকারের সমালোচনা করেছেন, উনি ওথ নিয়েছেন, উনি শপথ নিয়েছেন। আপনি দেখবেন সংবিধানের লাস্টে মিনিস্টার যে শপথ আছে, সেখানে বলা হচ্ছে টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড কালেকটিভিটি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। ক্যাবিনেট মিটিংয়ে যে আলাপ হবে তা বাইরে বলতে পারবে না। তো আমরা অনুভব করছি সরকার কখনোই ঐক্যমত সৃষ্টি করতে চায়নি। একটা দেশে যদি আপনি ঐক্যমত সৃষ্টি না করেন, বিশাল অংশের মানুষকে প্রক্রিয়ার বাইরে রাখেন, ওই বিশাল অংশের মানুষ নানাভাবে রিয়্যাক্ট করবে, এবং এন্টায়ার কনস্টিটিউশনাল সিস্টেমে হচ্ছে প্রক্রিয়ায় মানুষকে নিয়ে আসা।